সেই রাতে আমি আর আমার বন্ধুরা একটা মারাত্মক প্ল্যান করলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব? শ্মশানে। কিন্তু একটা ছোট্ট টুইস্ট ছিল। আমাদের বন্ধু প্রীতম, তার একটা আনইউজুয়াল সাহস ছিল যা আমাদের জীবন পাল্টাতে চলেছে। আমরা তখন ক্লাস 11-এ পড়ি, এক্সাম শেষ, তাই ভাবলাম সব বন্ধুরা মিলে একটা অ্যাডভেঞ্চারে যাব। বাট কোথায় যাব তা ভেবে উঠতে পারছি না। হঠাৎ প্রীতম বলল, ভাই শ্মশানে যাবি? আমাদের তখন গরম রক্ত, এইসব মনে খুব কিউরিসিটি জাগাতো। কিন্তু দিনের বেলাতে শ্মশানে তেমন মজা নেই, তাই ঠিক হলো যে রাত 12টায় যাবো আমরা। আবার এখানেও একটি অসুবিধে, অত রাতে কার মা বাবা ছাড়বে শ্মশানে যাওয়ার জন্য। আমাদের আরেক বন্ধু অরিত্র এর একটা মারাত্মক সলিউশন বার করলো। তার কথা হচ্ছে, আমরা বাড়িতে বলবো যে প্রীতমের বাড়িতে নাইট স্টে করছি, আর প্রীতম বলবে যে আমরা শুভদীপ বলে আরেকজনের বাড়িতে নাইট স্টে করছি। প্ল্যানটা মারাত্মক। এবার সেই রাতেই আমরা চারজন এক জায়গায় হয়ে শ্মশানের জন্য মহাযাত্রা শুরু করলাম। যখন পৌঁছালাম তখন প্রায় 12টা 15-20 হবে। শ্মশানটা পুরো ফাঁকা, সামনে একটা চিতা জ্বলছে, বাট আশেপাশে কেউ নেই। কিন্তু এখান থেকেই তো আসল গল্পের শুরু। প্রীতম এত বড় একটা ঢ্যামনা, ও গিয়ে না একটা খাটের ওপরে বসে পড়ে। ওই খাটটা কোনো সাধারণ খাট ছিল না। একটু আগে হয়তো ওই খাটে করে কোনো চিতা আনা হয়েছিল। ভাই, কোনো মানুষ ওরকম জায়গায় কি করে বসতে পারে? ওকে জিজ্ঞাসা করলাম, ও বলে যে রাত্রে তো কোনো শোয়ার জায়গা পাওয়া যাবে না, তাই এটা নাকি তার জন্য ভালো জায়গা। ভাবতে পারছো তোমরা, আমাদের বাবা তেমন সাহস নেই। আমরা একটু গঙ্গার ঘাটে গিয়ে বসি। গঙ্গার ঘাটের সেই ঠান্ডা হাওয়াতে কখন চোখটা লেগে গেছিল আমি বুঝতে পারিনি। অনেকক্ষণ ধরে একটা গুনগুন শব্দ কানে ভেসে আসছিল। কিছুক্ষণ পর গানটা না আর একটু জোরে হতে শুরু করে। তখন আমার চোখটা হঠাৎ করে খুলে যা দেখি আমার গায়ে রক্ত জল হয়ে যায়। তাতে দেখি প্রীতম, ও কেমন একটা সুরে গান গাইছে। আর শুধু গানই গাইছে না, যেই চিতাটা জ্বলছিল তার আশেপাশে পাগলের মতো নাচছে, গাইছে, ঘুরছে। পুরো উন্মাদ হয়ে গেছে প্রীতম। আমি ভয়ে বাকিদের ডাকতেই যাব, দেখি কেউ নেই আশেপাশে। আমি একা, আমি কি করব কিছু বুঝতে পারছি না। আর সেই সময় হঠাৎ প্রীতম আমার দিকে তাকায়। সে চাহনি স্বাভাবিক ছিল না, সে অদ্ভুত ভাবে তাকাচ্ছিল আমার দিকে, যেন একটা অনেক বড় রাগ আমার প্রতি। তার পরক্ষণেই একটা জ্বলন্ত কাঠ নিয়ে আমার দিকে তেড়ে এলো প্রীতম। হঠাৎ পায়ের সাথে আরেক পায়ে জড়াজড়ি লেগে আমি পড়ে গেলাম। আমি পড়ে যেতেই প্রীতম আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ যেন এখন জ্বলছে, মুখে একটা পৈশাচিক হাসি। তার ভঙ্গি যেন একদম আলাদা। এ যেন সেই প্রীতম নয় যাকে আমি চিনতাম। আমি ততক্ষণে কি করব আর কিছু বুঝে উঠতাম। কাঠটা তুলে আমাকে মারতেই যাবে। আমি চোখটা বন্ধ করে শুধুমাত্র হনুমানজির নাম নিতে লাগলাম। কিছুক্ষণ আমি চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। আমি কারোর একটা খিলখিল করে হাসির শব্দ পেলাম। আস্তে আস্তে চোখটা খুলতেই দেখি প্রীতম খিলখিল করে হাসছে, আর তার পাশেই দাঁড়িয়ে আছে অরিত্র আর শুভ। প্রথমে তো আমি কিছু বুঝিনি, তারপর বুঝলাম সব কটা মিলে আমাকে বোকা বানিয়েছে। উফ, সেই দিনটা না কেমন অদ্ভুত একটা দিন ছিল। গাধাগুলো এমন করবে কে ভেবেছিল? দিনটাকে একটু উত্তম মধ্যম দিলাম, তারপর রাত্রিটা কোনো মতে কাটিয়ে বাড়িতে ঢুকতেই আমার মুখে উড়ে এলো একটা জুতো। এটি আমার মায়ের জুতো। যা বোঝা ততক্ষণে আমি সব বুঝে গেছি। আর বাকিটা বাকিটা ইতিহাস।